This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার জন্য বিচারের দাবিতে ঝড় উঠেছে গোটা রাজ্য জুড়ে, কিন্তু বাকি তিলোত্তমাদের সঙ্গে কি চলছে? তাদের সঙ্গে অন্যায়, অবিচার, এরকম একাধিক ঘটনা সামনে আসছে। কোথাও কোথাও আমরা আর.জি. করকে মডেল হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর.জি. কর করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। কোথাও আবার আর এক তিলোত্তমার কাজ কেড়ে নেওয়ার জন্য তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, এরকম ঘটনা সামনে আসছে। আর কল্যাণী জেএনএম কলেজে কি হয়েছিল মা? त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। আর দেখো তনিষ্ঠা, ঠিক কি ঘটেছে সেটা তো অবশ্যই আমরা আমাদের দর্শকদেরকে জানাবো, কিন্তু আপনাদের তার আগে একটা ছোট্ট কথা বলে রাখা ভীষণ প্রয়োজন। মনে থাকবে ধর্ণা অবস্থান ওঠার আগে ঠিক লাস্ট একটা শর্ত নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, অর্থাৎ সমস্ত সরকারি হাসপাতালগুলোতে থ্রেট কালচার, নিরাপত্তা, এই বিষয়গুলো জোর দেওয়ার জন্য। ঠিক সেই রকম একটা সময় দাঁড়িয়ে যখন অবস্থান উঠলো, এমন একটা খবর TV9 বাংলার সামনে এনেছে যা প্রমাণ করে দিল সরকারি হাসপাতালগুলো, বিশেষ করে মেডিকেল কলেজে কি অবস্থা। আরো এক তিলোত্তমার খোঁজ কল্যাণী মেডিকেল কলেজে। কনভোকেশনে অংশ নিতে গিয়ে টিএমসিপি নেতাদের রোষের মুখে তরুণী। মধ্যরাতে শ্লীলতাহানি, মারধরের অভিযোগ ডাক্তারি পড়ুয়াকে। অভিযোগ ঠেলে বিছানায় ফেলে নাকে ঘুষি টিএমসিপি নেতাদের। অভিযোগ জানাতে গিয়ে আবারও সেই এক ঘটনা, হেনস্থার মুখে কল্যাণীর তিলোত্তমা। প্রাণ ভিক্ষা চেয়ে অভিযোগ জানানোয় লাগাতার হুমকি পাচ্ছে সে। পরিবারকে হুমকি খোদ কল্যাণী মেডিকেলের তৎকালীন অধ্যক্ষের। অভিযোগ তৎকালীন অধ্যক্ষ হুমকি দিয়ে মামলা তুলতে বলেন। কল্যাণীর তিলোত্তমার অসুস্থ বাবা মাকে বারে বারে ফোনে হুমকি দেওয়া হয়, আমাদের বাঁচান। আরতি প্রাণ ভয় দিন কাটানো কল্যাণীর তিলোত্তমার। আমাদের সিনিয়রদের একটা কনভোকেশনে পার্টিসিপেট করার কথা ছিল, সেই নিয়ে আমরা প্র্যাকটিস করতে বসেছিলাম। সেই সময় ইউনিয়নের কিছুজন, তারা ইউনিয়ন তখন চালাতো, তারা দরজা ভেঙে ঢোকে, হোস্টেলের দরজা ভেঙে ঢুকে গায়ে হাত তোলে, জিনিসপত্র ওলট পালট করে, বিছানাপত্র উল্টে দেয়। তাদের মধ্যে অন্যতম, যার নেতৃত্বে হয়েছে, আলিম বিশ্বাস, সে এসেছিল। তার সঙ্গে ঋদ্ধিদীপ বিশ্বাস, বিচিত্রকান্তি বালা, হাসানুর জামার মণ্ডল, জিদান ভার, সাগেন মুর্মু, এদের ছাড়াও কয়েকজন আরও ছিল। আমাকে ঠেলে, মানে একদম পেছনে বিছানা ছিল, তার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, ঠেলেছিল। তারপরে হাসানুর জামান মণ্ডল যে ছিল, সে এসে আমার নাকে একটা পাঞ্চ করেছিল। তার সঙ্গে সঙ্গে আমাকে বারবার থ্রেট দেওয়া হয়েছিল যে 5 বছর তো এখানে থাকতে হবে, এখানে আমাদের অখিলদা, আলিম, এদের এগেনস্টে গিয়ে কী করে থাকবে। ব্রিচ অফ সিকিউরিটি যেটা হয়েছিল সেই দিনকে, আমি কোনো দিন এরম ফেস করিনি এবং আমি সেই মুহূর্তে নড়তেও পারছিলাম না। আমাকে বারবার বলা হয়েছিল চোখ নামিয়ে রাখ, কিন্তু মানে আমি জাস্ট ওদের চোখে চোখটাই রাখতে পেরেছিলাম, মুখে কোনো প্রতিবাদ করতে পারিনি, কারণ আমার পুরো শরীর কাঁপছিল তখন ভয়ে যে কি হতে চলেছে। ডাক্তারি পড়াটা ছোটোবেলার একটা মানে স্বপ্ন, যারা পড়তে আসে তাদের সবারই থাকে, মা বাবারও অনেক স্বপ্ন থাকে যে মেয়ে ডাক্তার হতে চলেছে। এবং বেশিরভাগ মেডিকেল কলেজ যেগুলো পেরিফেরিতে, বাড়ির থেকে দূরে গিয়ে থাকে, সব পড়ুয়ারা হোস্টেলে থেকেই পড়াশোনা করে। সেইখানে কোনো দিন আমি তো ভাবতে পারিনি অ্যাডমিশন নেওয়ার আগে যে আমাকে এরকম একটা দিন ফেস করতে হবে, যেখানে আমি যেই সিনিয়রদেরকে আগে উইশ করেছি তাদের এরকম একটা হিংস্র রূপ আমাকে ফেস করতে হবে। এবং আমি যে FIR করেছিলাম, তারপরে যেহেতু গ্রাহ্য করা হয়েছিল, তার পাল্টা আরেকটা ফলস FIR। এখন কোর্টের লড়াই চলছে, কিন্তু তার মধ্যেও আমাকে নানানভাবে ফোন করে প্রিন্সিপাল স্যার বারবার বলেছে যাতে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া হয় ব্যাপারটা। কি নাম এই প্রিন্সিপালের? ডক্টর অভিজিৎ মুখার্জি স্যার, মানে যিনি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলেন। এখনও অবধি, আজকে অবধি দাঁড়িয়ে মা প্রত্যেক দিন আমাকে ফোন করে কাঁদে, যে কারণ স্পেশালি আর.জি. করের যে ঘটনাটা, সেইটার পর এইটা আরও দৃঢ় হয়ে গেছে মনের মধ্যে। চারিদিকে এত করাপশান দেখে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমার মেন্টাল ট্রমাটা অনেক দিন কন্টিনিউ হয়েছে, এখনও কন্টিনিউ হচ্ছে। আমি এখনও ভয় পাই। আমি একজন তিলোত্তমা, আমার মতো হাজারটা তিলোত্তমা
সবকটা মেডিকেল কলেজের মধ্যে আছে, কিন্তু সবাইকে আপনি প্রেজেন্ট করতে পারছেন না বা সবাই মুখ খুলছে না। আমি এতদিন ধরে লড়াই করছি, তাই জন্য আমি মুখ খোলার সাহসটা পেয়েছি। আর তিলোত্তমার দিদির বিচার চাওয়া তো অবশ্যই। দিদির পেরেন্টসরা যেটার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আমি খুব পার্সোনালি ফিল করি, কারণ আমি আমার মা বাবার মধ্যে ওই জিনিসটা দেখেছি। আইনজীবী অনিরুদ্ধ ঘোষ তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো। এর পাশাপাশি কল্যাণী মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ তিনি কি বলছেন শুনুন। মেয়েটিকে তো আপনার হচ্ছে ঘরে ঢুকে মেরেছিল, দরজা ভেঙে মলেস্ট করেছিল। মেরেছিল, গায়ে হাতে মানি তো মলেস্ট করা, একটা মহিলার গায়ে হাতে মানি তো মলেস্ট করা হয়ে গেল। সেটা মধ্যরাতে হোস্টেলে ওরকমই হবে, টাইমটা তো ঠিক মনে নেই, বছর 2022 বা 2023-এর ডেটটা রয়েছে 23-এ, হ্যাঁ 29 এপ্রিল 1 AM। হ্যাঁ ওরকমই হবে হয়তো। তৎকালীন প্রিন্সিপাল অভিজিৎ মুখার্জি ফোনে পরিবারকে কেস তোলার জন্য আমাকেও থ্রেট করেছিল যে ওর কেসটা তুলে দিতে হবে। আমি বলেছি আমি পারবো না। কে থ্রেট করেছিল? কেস আছে কোর্টে। অভিজিৎ, ওই আপনার আগের প্রিন্সিপাল অভিজিৎ মুখার্জি। কি বলেছিল আপনাকে? যে কেসটাকে তুলিয়ে দেওয়ার জন্য আপনাকে টাকা দেবো, আমাকে টাকার অফার করেছে কেসটা তুলে দেওয়ার জন্য। ওদেরকে একটু ভয়টা দেখানো, আমি করতে পারবো না, আপনি করলে আপনি। তখনও ফোনে ওই আপনার ওই মেয়েটির বাবাকে করেছে, থ্রেট করেছে, বাইরে গিয়েছে। এই তো আরজি করার থেকে ভয়ঙ্কর পরিবেশ। তাহলে ভয়ঙ্কর পরিবেশ। অভিযোগটা হচ্ছে যে তৎকালীন প্রিন্সিপাল মানে আপনি অভিজিৎ মুখার্জি পরিবারকে এই এফআইআরটা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন, মানে এটা আপনি কি বলেন? না কোনো চাপ নেই। ছেলেদের মধ্যে নিজেদের মধ্যে এগুলো হয়েছিল। ওরা বললো কি ঠিক আছে আমরাও দিয়ে নিতে চাই, ও নিতে চাই। আমরা ঠিক আছে তাহলে দুপক্ষ এসে বসে ওটাকে মীমাংসা করবেন। লিগাল অ্যাডভাইজার অনিরুদ্ধ ঘোষ তিনি আপনার নামে কমপ্লেন করছেন যে আপনি টাকার অফার করেছেন এই কেসটা তুলে দেওয়ার জন্য। না, আমার সাথে ওনার কোনো কথাও হয়নি, না কোনো করেছি। ওনাকে যদি বলুন কি আমি যদি ওনার বলেছি কি টাকা অফার করছি, তাহলে ওরা প্রুফ দেখান। আমি তো ওনাকে কোনোদিন এটা বলিনি। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি বলছেন শুনবো। দুই চিকিৎসক নেতা কি বলছেন। আমাদের এইটা হচ্ছে নিজেদের মধ্যে একটা ঝগড়া ছিল, যেটা আমরা দুই পক্ষ আমরা আমার বন্ধুদের মধ্যে সব মীমাংসা মিটে গেছে বর্তমান পরিস্থিতিতে। আমাদের নিজেদের মধ্যে এখন বর্তমানে কিছুই নেই। আর সত্যি কথা বলতে এই ঘটনার সঙ্গে আমি কোনোভাবে জড়িত নই। এটা পুরোপুরি একটা আমাকে জড়ানো হয়েছে। যেই ঘটনাটা ঘটেছে 2023 সালে, আমি সভাপতি ছিলাম। তারা যারা হয়তো চাইছে আমাকে অপদস্থ করতে, তাদের মনে কি রয়েছে সেটা তো বলতে পারবো না। যেহেতু এখন আরজিকার ঘণ্টে আমার দিদির এই ঘটনাটা ঘটেছে, সেই সুযোগে একটা রাজনৈতিকভাবে যত সুবিধা আদায় করা যায়। ও যখন হচ্ছে ফার্স্ট ইয়ার এসেছে তখন থেকেই হচ্ছে আমাদের সাথে পরিচয়। এই জিনিসটার সাথে কোনোভাবেই আমি যুক্ত নয়। আপনি ওনাকে ডিরেক্ট জিজ্ঞাসা করলেও বলতে পারবেন। এবং উনি যে এফআইআরটা করেছে বলছে, ওই এফআইআরেতে কোনোভাবেই আমার নাম নেই। কেন আমার নামে যদি কোনো পুলিশ কমপ্লেন হয় বা এফআইআর হয়, পুলিশ তো নিশ্চয়ই আমাকে ডাকবে বা আমার নামে কোনো ওয়ারেন্ট আসবে বা কোনো ধরনের সামান আসবে। এই ধরনের জিনিসপত্র কিন্তু কোনোভাবেই আমার কাছে আসে না। আমি পরবর্তী পুলিশ সূত্রেও জানতে পারি যে আমার নামে কিন্তু কমপ্লেনটা নাই। নাট্য ব্যক্তিত্ব কলাকুশলীরা তারা কিভাবে দেখছেন এই বিষয়টাকে শোনাবো। এবং ইটস টাইম দ্যাট উই টুক ইট আপ, এন্ড সেটা আমাদের এই বেবি স্টেপ করে এগোচ্ছি। এই যে এই ঘটনাটা মানে এটা যে ঘটনাটা ঘটেছে এবং তাতে বোঝা যাচ্ছে যে সকলের মনে কিরকম এর বিরুদ্ধে মানে উঠে দাঁড়াবার প্রয়োজন আছে বলে সবাই মনে করছে। এত মানে প্রতিবাদ হচ্ছে, তা সত্ত্বেও এটা হচ্ছে সে যেরকম কথাটা মানে ভালো না, মানে প্রতিবাদের কোনো মানে নেই এটা হতে পারে, কিন্তু সেটা নয়। প্রতিবাদটা যে হচ্ছে সেটা কিন্তু একদিক দিয়ে ভালো, কারণ এত তাড়াতাড়ি সমাজ পাল্টানো যায় না।